মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তো আমার পরিচয় অনেক আগেই কয়েকবার দিয়েছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, ময়মনসিংহ জেলা স্কুল। আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বস্তুর উপর তাপের প্রভাবের প্রথম একটা ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা এই ক্লাসটা দেখছো তাদের জন্য খুব বেশি সুবিধা হবে। আমরা বস্তুর উপর তাপের প্রভাবের দ্বিতীয় ক্লাস করব আজকে। আমরা যখন প্রথম ক্লাসটা করছিলাম, প্রথম ক্লাসটা করার সময় আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ যা ছিল আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ যা ছিল বিটা, আয়তন প্রসারণ সহগ যা ছিল গামা। আমরা এই তিনটা সহগ দেখেছিলাম। আজকে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ, এই তিনটা সহগের মাঝে একটা সম্পর্ক স্থাপন করব। যেরকম যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে ক্ষেত্র প্রসারণ সহগের কিরকম সম্পর্ক, এই সম্পর্কটা আমরা স্থাপন করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম দেখব যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে ক্ষেত্র প্রসারণ সহগের সম্পর্কটা কিরকম। তো দেখি, আমরা ক্ষেত্র প্রসারণ সহগের যখন দেখতেছিলাম তখন কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগের সমীকরণ ছিল, A2 equal to A1 plus beta A1 into T2 minus T1। এটা ছিল কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগের সমীকরণ। আবার আমরা জানি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগের সমীকরণ L2 equal to L1 plus alpha L1 T2 minus T1। আমরা যে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করেছিলাম, সেই ক্ষেত্রটা যদি বর্গক্ষেত্র হয়, তবে তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। দ্যাট মিন যদি ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য L1 হয়, তাহলে L1 স্কয়ার হবে A1। আবার ক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে L স্কয়ার হবে ক্ষেত্রের ক্ষেত্রফল যা A2। আমরা এই সমীকরণটা আগে নির্ণয় করেছিলাম। সেটা কি ছিল? L2 equal to L1 plus alpha L1 T2 minus T1। আমরা যদি এবার এই সমীকরণের উভয় পক্ষে বর্গ করি, এই সমীকরণটা যদি আমি বর্গ করি তাহলে কিরকম দাঁড়ায়? L2 square equal to L1 plus alpha L1 T2 minus T1 whole square। আমরা কি করলাম? বর্গ করে। এবার যদি ক্ষেত্রটা বর্গক্ষেত্র হয় তাহলে L2 square equal to A2। সো
আমি L2 এর পরিবর্তে A2 লিখতে পারি। A2 ইকুয়াল টু, এটা যদি A হয়, টোটালটা যদি B হয়, তাহলে A প্লাস B হোল স্কয়ার, তার সূত্র হবে A স্কয়ার প্লাস 2A B আলফা ইন্টু L1 B A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার আলফা স্কয়ার L1 স্কয়ার T2 মাইনাস T1 হোল স্কয়ার। এবার আমরা যদি এই সমীকরণটা এবার দেখি, A2 ইকুয়াল টু L1 এর পরিবর্তে আমি লিখতে পারি L1 স্কয়ার ইকুয়াল টু A1 প্লাস এখানে দুইটা L1, তাহলে 2L1, তাহলে 2L1 L1 L1 স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা একবার লিখে নেই, 2L1 স্কয়ার আলফা ইনটু T2 মাইনাস T1 প্লাস আলফা স্কয়ার L1 স্কয়ার T2 মাইনাস T1 হোল স্কয়ার। এবার যদি আমি এই সমীকরণটা লিখি, A2 ইকুয়াল টু A1 প্লাস, এটা হবে 2A1, আমরা যদি 2 আলফা A1 লিখি, এবার 2 আলফা A1 T2 মাইনাস T1 প্লাস আলফা স্কয়ার A1 ইন্টু T2 মাইনাস T1 হোল স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এইখানে আলফা স্কয়ার আছে। আমরা এই আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগের মান, খুব ছোট। তাহলে আলফার মানটা খুব ছোট হবে। তাহলে আমরা যদি একবার মুছে দেই, তাহলে আমরা এরকম লিখতে পারি, যেহেতু আলফার মান খুব ছোট, তাহলে আলফা স্কয়ারের মান আরো অনেক ছোট হবে। দ্যাট মিন্স আলফা স্কয়ার ইজ মাস লেস দেন আলফা। অর্থাৎ আলফার চেয়ে আলফা স্কয়ারের মান অনেক ছোট। সুতরাং এই সমীকরণের এই টার্মটাকে আমরা বাদ দিতে পারি। যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কিরকম লিখতে পারি, A2 ইকুয়াল টু A1 প্লাস 2 আলফা A1 ইন্টু T2 মাইনাস T1। আমরা যদি এই সমীকরণটা টোটালটা বাদ দিই, তাহলে আমরা দেখো যে কিরকম আমরা ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে সমীকরণ পেয়েছিলাম, A2 ইকুয়াল টু A1 প্লাস বিটা A1 ইন্টু T2 মাইনাস T1। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের সমীকরণ থেকে আমরা দেখলাম ক্ষেত্র প্রসারণটা এরকম। সুতরাং আমরা যদি এই দুইটা সমীকরণকে রিলেটেড করি, তাহলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি বিটা ইকুয়াল টু 2 আলফা। সুতরাং আমরা এই দুই সমীকরণ অনুযায়ী লিখতে পারি বিটা ইকুয়াল টু 2 আলফা। দ্যাট মিন্স দৈর্ঘ্য প্রসারণ সহগকে 2 গুণ করলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ পেতে পারি। এবার আসি, আমরা এবার দেখলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে ক্ষেত্র প্রসারণ সহগের কিরকম সম্পর্ক হয়। এবার যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে আয়তন প্রসারণ সহগ দেখি, তাহলে কিরকম হবে। আমরা দেখি, যদি ক্ষেত্রটি গণক হয়, এর মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। দ্যাট মিন্স L1 কিউব হবে B1, L2 কিউব হবে B2। তাহলে আমরা আয়তন প্রসারণ সহগের
বা আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা সমীকরণ দেখেছিলাম b2 ইকুয়াল টু b1 প্লাস গামা b1 ইন্টু t2 মাইনাস t1। এটা হলো আয়তন প্রসারণের ক্ষেত্রে তার সমীকরণ। কতটুকু আয়তন প্রসারণ হয় তার সমীকরণ এরকম, যেখানে গামা হলো আয়তন প্রসারণ সহগ। এবার আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগটা থেকে নিয়ে আসি, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সমীকরণ, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আমরা জানি L2 ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। এবার এই সমীকরণটাকে যদি উভয় পক্ষে আমি গণ করি, তাহলে কিরকম লিখবো? L2 হোল কিউব ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তাহলে এটাও হোল কিউব হবে। আমি উভয় পক্ষকে ঘন করলাম, তাহলে এবার L2 কিউবের পরিবর্তে আমি লিখতে পারি B2। এবার এটা যদি a হয় আর টোটাল রাশিটা যদি b হয়, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র হবে a কিউব প্লাস 3a b স্কয়ার 3a স্কয়ার b যদি লিখি 3a স্কয়ার b a plus b full cube, a cube plus 3a square b plus 3a b square alpha square L1 square into T2 minus T1 full square, a cube plus 3a square b plus 3a b square plus b cube meaning alpha cube L1 cube into T2 minus T1 full cube b cube। আমরা এই সমীকরণটার উভয় পক্ষে জাস্ট বর্গ করলাম। তাহলে এখানে শিক্ষার্থী বিন্দু তোমরা দেখো যে এখানে আলফা কিউব হয়, এখানে আলফা স্কয়ার হয়, কিন্তু এখানে শুধু আলফা থাকে। যেহেতু আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর দৈর্ঘ্য প্রসারণ সহগের মান খুব ছোট, সুতরাং আলফা ইজ মাস গ্রেটার দেন আলফা স্কয়ার অর আলফা কিউব। অর্থাৎ আলফার মানটা আলফা স্কয়ার এবং আলফা কিউবের চেয়ে অনেক বড়। সুতরাং আলফা স্কয়ার এবং আলফা কিউবের মান এত বেশি ছোট যে এই সমীকরণটা থেকে তাদেরকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি আমরা বাদ দেই তাহলে তেমন কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমরা আলফা কিউব আছে এই রাশি বাদ দিলাম, তারপরে আলফা স্কয়ার আছে, আমরা যদি এই রাশিটাও বাদ দেই তাহলে আলটিমেটলি একটা পর্যায়ে থাকে এরকম একটা রাশিমালা। তাহলে আমরা এটাকে যদি এবার একটু সমীকরণে কাজ করি, তাহলে L1 কিউব হবে B1 প্লাস এখানে L1 স্কয়ার, এখানে L1, তাহলে এটা L1 কিউব, তাহলে 3 আলফা L1 কিউব মিনিং B1 ইন্টু T2 মাইনাস T1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা দেখো এই সমীকরণটার সাথে এই সমীকরণের যদি আমরা রিলেটেড করি তাহলে দেখো মুছে দেই যদি আমরা, তাহলে এই সমীকরণ এবং এই সমীকরণের রিলেশন হবে গামা ইকুয়াল টু 3 আলফা B2 B1 গামা যদি 3 আলফা হয় B1 T2 মাইনাস T1। দ্যাট মিন্স আমি বলতে পারি যে গামা ইকুয়াল টু 3 আলফা। দ্যাট মিন্স দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ হলো আয়তন প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ হলো আয়তন প্রসারণ সহগ।
আমরা কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ দেখলাম। আমরা কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ সহগের রিলেশন দেখলাম। এবার আমরা দেখব যে তরল পদার্থের কি ধরনের প্রসারণ হয়। তরল পদার্থের প্রসারণ আমরা পড়তেছি বস্তুর উপর তাপের প্রভাব। আমরা তরল পদার্থকে ডাইরেক্ট কোনো তরল পদার্থ, যেটা পানি বা কেরোসিন বা পেট্রোল যাই হোক, আমরা পানিকে ডাইরেক্ট তাপ দিতে পারবো না। যেহেতু তরল পদার্থকে সরাসরি তাপ প্রয়োগ করা যায় না, তরল পদার্থকে কোনো না কোনো পাত্রে নিয়ে তারপর তাপ প্রয়োগ করতে হয়। সুতরাং আবার যদি কোনো একটা পাত্রে তরল পদার্থ নিয়ে তার নিচে তাপ প্রয়োগ করি, তাহলে প্রথম পাত্রটা কঠিন পদার্থ হলে তাহলে তার পাত্রের প্রথম প্রসারণ হবে। যেহেতু পাত্রের প্রসারণ হয় তারপরে তরল প্রসারিত হয়, সুতরাং তরল পদার্থের প্রসারণ হবে 2 ধরনের। একটা তরল পদার্থের প্রসারণ 2 ধরনের। একটা হলো তরলের আপাত প্রসারণ। তরল পদার্থের প্রসারণ 2 ধরনের। আর অন্যটি হলো তরলের প্রকৃত প্রসারণ। তরলের আপাত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। আমরা যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্র নাই, যখন একটা লম্বালম্বি পাইপে তরল পদার্থ রাখলে তার দৈর্ঘ্য লম্বা হয়, আবার একটা আয়তকার চৌবাচ্চা রাখলে তরল পদার্থ আয়তকার চৌবাচ্চার মতো হয়। যেহেতু তরল পদার্থের দৈর্ঘ্য এবং ক্ষেত্র নাই, সুতরাং তরলের যে প্রসারণ হবে সেটা কেবল তার আয়তন প্রসারণ হবে। তো তরলের আয়তন প্রসারণটা 2 ধরনের হবে। তরলের আপাত প্রসারণ, আপাত আয়তন প্রসারণ, তরলের প্রকৃত আয়তন প্রসারণ। অর্থাৎ তরলের শুধুমাত্র একটা প্রসারণই বিবেচনা করা হয়, সেটা হলো আয়তন প্রসারণ। আবার তরল যেহেতু কোনো পাত্রে নিয়ে উত্তপ্ত করলে তারপর তার প্রসারণ ঘটে, সেই হিসাব বিবেচনায় তরল পদার্থের প্রসারণ 2 ধরনের। একটা তরলের আপাত আয়তন প্রসারণ, অন্যটি তরলের প্রকৃত আয়তন প্রসারণ। আমরা প্রথমে দেখব যে তরলের আপাত আয়তন প্রসারণ কাকে বলে। তরলের আপাত প্রসারণ আমরা দেখব তরলের আপাত আয়তন প্রসারণ কাকে বলে। পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে, পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায়, পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। আপাত প্রসারণকে আমরা সবসময় অ্যাপারেন্ট যেহেতু বিএ দ্বারা প্রকাশ করি। আপাত প্রসারণকে বিএ দ্বারা প্রকাশ করা হয়। এখানে বি মিনিং ভলিউম, এ মিনিং অ্যাপারেন্ট, আপাত আয়তন প্রসারণ। তাহলে তরলের আপাত আয়তনটা হবে পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণ বিবেচনায় এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে বলা হবে তরলের প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণকে তোমাদের বইয়ের অনুযায়ী বিএল দ্বারা প্রকাশ করা হয়। লিগ্যালি যতটুকু প্রসারণ ঘটে। তাহলে আমরা এবার দেখব যে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণের মাঝে সম্পর্কটা কিরকম।
আমরা এটা এবার দেখব। লিগ্যাল অ্যান্ড অ্যাপারেন্ট এক্সপ্লানেশন অফ লিকুইড, অর্থাৎ তরলের আপাত ও প্রকৃত প্রসারণের মাঝে সম্পর্ক, রিলেশন বিটুইন লিগ্যাল অ্যান্ড অ্যাপারেন্ট এক্সপ্লানেশন অফ লিকুইড। আমরা তরলের আপাত এবং প্রকৃত প্রসারণের মাঝে একটা সম্পর্ক বিল্ড আপ করবো, রিলেশন বিল্ড আপ করবো। সেই ক্ষেত্রে প্রথমেই আমরা দেখি, আমরা একটি সরু নল বিশিষ্ট একটা কাচের বাল্ব নিলাম, একটা সরু নল, একটা কাচের বাল্ব নিলাম। এই কাচের বাল্বে একটা সরু নল বিশিষ্ট একটা কাচের বাল্ব নিলাম। এই কাচের বাল্বের আমরা মনে করলাম এইখানে একটা দাগ আছে, এটা এ, এইখানে আরেকটা দাগ যেটা সি, এইখানে আরো একটা দাগ যেটা বি। আমরা একটা সরু চিকন নল বিশিষ্ট একটা কাচের বাল্ব নিলাম। এই বাল্বটার এ দাগ পর্যন্ত তরলে পূর্ণ আছে। এবার বার্নার বা অন্য কিছুর সাহায্যে যদি আমি এই বাল্বটার নিচে তাপ প্রদান করি, তাহলে আমরা দেখব যে প্রথম, যেহেতু এই বাল্বটা কঠিন, কাঁচ নল বিশিষ্ট কঠিন, এই বাল্বটা প্রথম তার দৈর্ঘ্য বা ক্ষেত্র বা আয়তনে বৃদ্ধি পাবে। যেহেতু এই কঠিন পদার্থটার বৃদ্ধি পাবে, যেহেতু তাপটা প্রথম কঠিন পদার্থ পাচ্ছে, যে কঠিন পদার্থটা বৃদ্ধি পাইলে তাহলে এই পানির উচ্চতাটা এ দাগ থেকে কিছুটা নিচে নেমে আসবে। তাপ প্রদান করলে প্রথম আমরা কি মনে করতেছিলাম যে একটা সরু নল বিশিষ্ট একটা কাচের বাল্ব, যার এ দাগ পর্যন্ত তরলে পূর্ণ আছে। এবার আমরা যদি নিচ থেকে তাপ প্রদান করি, যেহেতু কঠিন পদার্থের ভিতরে তরল, প্রথম কঠিন পদার্থটা বৃদ্ধি পাবে, তাপে কঠিন পদার্থ বৃদ্ধি পায়, যার ফলে তরলের উচ্চতা এ দাগ থেকে বি দাগ পর্যন্ত নিচে নেমে আসবে। আমরা দেখব প্রথমে উচ্চতা বি দাগে চলে আসছে, অর্থাৎ এই পর্যন্ত তরল পদার্থ তখন আর থাকবে না। এরপরে এটা ঘটবে এই কারণে যে তরলের তাপমাত্রা বাড়ার আগে, এই তরলটা তাপমাত্রা বাড়ার আগে কঠিন পদার্থ প্রথম তাপ পাবে, আর কঠিন পদার্থ তাপের প্রসারণের কারণে তরলের উচ্চতা এ থেকে বি দাগ পর্যন্ত নেমে আসবে। এরপরেও যদি আমি তাপ দিতে থাকি, তাহলে তারপরে কঠিন পদার্থের পরে তরল পদার্থ তাপ পাবে, এবং তাপ পাওয়ার কারণে এই তরলটার উচ্চতা বাড়তে বাড়তে একটা পর্যায়ে সি দাগ পর্যন্ত পৌঁছবে, সি দাগ পর্যন্ত পৌঁছবে। আপাত দৃষ্টিতে মনে হবে, আমরা যখন দেখি আপাত দৃষ্টিতে মনে হবে যে তরলটা এ দাগ থেকে সি দাগ পর্যন্ত পৌঁছেছে, এ দাগ থেকে সি দাগ পর্যন্ত উঠেছে। সুতরাং
সিএ অথবা এসি হবে আপাত অপসারণ। কিন্তু তরল প্রকৃতপক্ষে তাপ পাওয়ার পরে বি থেকে সি দাগ পর্যন্ত পৌঁছেছে। সুতরাং বিসি অথবা সিবি হবে তরলের প্রকৃত অপসারণ। আর এবি হবে বিএ অথবা এবি হবে পাত্রের অথবা কাচের বাল্বের প্রসারণ। এবার আমরা যদি এইখান থেকে জ্যামিতিক উপায়ে আমরা তরলের আপাত এবং প্রকৃত এই দুইটা প্রসারণের সম্পর্ক স্থাপন করতে পারবো। তাহলে আমরা দেখি, যদি একটু মুছে দেই, আমরা দেখি যদি লিখি যে এই BC ইকুয়াল টু, জ্যামিতিক ভাবে BC ইকুয়াল টু হবে AB প্লাস AC। তাহলে BC হলো তরলের প্রকৃত প্রসারণ, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু AB হলো BA বা AB হলো পাত্রের প্রসারণ যোগ এসি হলো অথবা সিএ হবে আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। সুতরাং বিসি কে যদি আমরা যতটুকু প্রকৃতভাবে লিগেলি যতটুকু প্রসারিত হয়েছে তরল, সেটাকে যদি আমরা বিএল দ্বারা প্রকাশ করি, বিএল ইকুয়াল টু হবে তরলের পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণ যদি বাল্ব, যেহেতু কাচের বাল্ব, আমরা যদি সেটা বিবি হিসাব করি প্লাস এটাকে যদি অ্যাপারেন্ট আপাত প্রসারণ বিএ হিসাব করি, তাহলে রিলেশনটা হবে এরকম। দ্যাট মিন্স তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। আবার আমরা তরলের আপাত প্রসারণ ইকুয়াল টু এরকম ক্যালকুলেট করতে পারি বিএল মাইনাস বিবি। তাহলে এই দুইটার যে কোনো একটা সমীকরণে আমরা লিখতে পারি যেটা হলো তরলের প্রকৃত এবং আপাত প্রসারণের মাঝে সম্পর্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণের রিলেশন কিরকম হয়, এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে কঠিন পদার্থের প্রকৃতপক্ষে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগের একক কিরকম হয়। এবার আমরা দেখব গ্যাসীয় পদার্থের প্রসারণ। গ্যাসীয় পদার্থের প্রসারণ। তো আমরা জানি যে এটা একটা কঠিন পদার্থ, এটাকে চাপ দিয়ে ততটুকু সংকুচিত করা যায় না। অর্থাৎ চাপে কঠিন এবং তরল, চাপ দিয়ে কঠিন এবং তরল এই দুটি পদার্থকে তত বেশি সংকুচিত করা যায় না। কিন্তু চাপ দিয়ে সবচেয়ে বেশি সংকুচিত হয় তা হলো গ্যাসীয় পদার্থ। চাপে কঠিন এবং তরল পদার্থের সংকুচন করা যায় না বললেই চলে, কিন্তু চাপে গ্যাসীয় পদার্থের অনেক বেশি সংকুচিত হয়। সুতরাং গ্যাসীয় পদার্থের প্রসারণ বুঝতে প্রথম আমাদের জানা দরকার গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক কিরকম। গ্যাসের চাপ এবং
গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক কিরকম? গ্যাসীয় পদার্থের প্রসারণ বোঝার আগে আমাদের প্রয়োজন গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের সম্পর্ক কিরকম। গ্যাসের চাপ এবং আয়তনের এই সম্পর্কটা আসলে আদর্শ গ্যাসের সূত্র নামে পরিচিত। আমরা এবার দেখব যে গ্যাসীয় পদার্থের চাপ এবং আয়তনের সম্পর্কে সমীকরণটা কিভাবে প্রতিপাদন করা যায়। আমরা বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি, বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, যেখানে টি ধ্রুব অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আমরা বাস্তবে দেখতে পারি, ধরলাম একটা সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আছে, আমরা জানি কোনো একটা পাত্রে গ্যাসকে রাখলে সে তার পাত্রের পুরো জায়গা দখল করে রাখে, সুতরাং পুরাটাই হবে তার গ্যাসের আয়তন। এবার আমরা যদি এখানে একটা পিস্টন রাখি, যে পিস্টনটা যদি উপর থেকে ধাক্কা দিলে নিচে নামে, আমরা যদি এখানে এফ বল প্রয়োগ করি যেটা নিচে নামে, তাহলে তার ভলিউমটাও কমবে। সুতরাং আমরা প্রেসার ক্রিয়েট করলে অর্থাৎ চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমে, যে চাপ যদি কমে আয়তন বাড়ে। আমরা বয়েলের সূত্রটা কি দেখলাম, যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আবার যদি চার্লসের সূত্র দেখি, চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি বি প্রপোর্শনাল টি, অর্থাৎ এখানে পি ধ্রুব, অর্থাৎ তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা যদি বৃদ্ধি করি গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আবার আরেকটা সূত্র জানি আমরা, অ্যাভোগাড্রো সূত্র বি প্রপোর্শনাল এন, এখানে পি এবং টি ধ্রুব, অর্থাৎ চাপ এবং তাপমাত্রা ধ্রুব, অর্থাৎ স্থির চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। প্রথম সূত্র হলো স্থির তাপমাত্রায় বা ধ্রুব তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আবার স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। আবার স্থির চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। আমরা যদি এই তিনটা সমীকরণকে একটা সমীকরণ অনুযায়ী লিখি, যে বি প্রপোর্শনাল 1/p ইন্টু টি ইন্টু এন, তাহলে আমরা যদি প্রপোর্শনাল চিহ্ন উঠাই, বি ইকুয়াল টু প্রপোর্শনাল পরিবর্তে যদি আর লিখি, আর টি এন বাই পি। এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে দেখব যে পিবি ইকুয়াল টু এন আর টি। আমরা এই সমীকরণ প্রতিপাদন করতে পারলাম, যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, অর্থাৎ আমরা গ্যাসের চাপ এবং আয়তনের একটা সম্পর্ক প্রতিপাদন করলাম, পিবি ইকুয়াল টু এনআরটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের এই পদার্থবিজ্ঞানের ক্লাসটা আমি এইখানেই সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। অর্থাৎ পিবি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণের পরে থেকে আমরা পরবর্তী ক্লাস করব। মাহে রমজানের শুভেচ্ছা। তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো, তোমরা বইয়ের সাথে একটু রিলেটেড করবা এবং এই একই ক্লাস 2-1 বার দেখবা, তাতে তোমরা খুব সহজে এটা রিড করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।